Islamic State group has released a graphic video that it claims shows the execution of an American journalist. Militants say the killings a response to the most recent US military attacks targeting the group in Iraq. The journalist purportedly shown in the video, James Foley, is painted as recent Islamic State fighters in Iraq. Been in Syria covering the country's civil war when he went missing at the end of 2012. In the videos, its operation against the Islamic State. And this is only the latest step in a vast PR campaign the Islamic State has launched. আইএস জঙ্গিদের উত্থানের মূল ভিত্তিটা কি কত? দাঁড়াও, সাউন্ড অফ করি। আমাদের দেশে কিন্তু জঙ্গিবাদের ভিত্তিভূমি তৈরি হয়েছে এই ইসলাম উদার সহনশীল ধর্ম, কিন্তু আমরা এখন একটা ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছি। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম আমাদের সঙ্গে হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল। আমরা কি কোনো দিন ফিল করতে পেরেছি যে আমরা ভিন্ন ধর্মের লোকজন এখানে পড়াশোনা করছি? এই যে সমস্ত ধর্মের মানুষ মিলে একটা সহনশীল অবস্থায় কি সুখী সুন্দর একটা সমাজ ব্যবস্থা আমাদের ছিল। এটাই আমাদের সংস্কৃতির ধারা। আমাদের ইসলামটা সহজিয়া। যে কোনো ধর্মকেই কঠোর অনুশাসনে বাঁধতে গেলেই বিপত্তি ঘটবেই। জাতির পতাকায় আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, বাতাসে লাশের গন্ধ। এবার মনে হয় শীতটা একটু তাড়াতাড়ি আসবে। কি ঢাকা শহরে শীত? কি বলো তুমি? লক্ষ লক্ষ গাড়ি, এত কলকারখানা, এর মধ্যে শীত কোথায় দেখো তুমি? এই দেখো দেখো, আমাদের শহরটা কেমন বদলে যাচ্ছে। নিম্ন মধ্য আয়ের দেশ, বদলাবে না? বাংলাদেশের অর্থনীতিতে এরাই রাষ্ট্রের হচ্ছে। রাত হয়ে গেছে, আমি উঠি। হ্যাঁ, বই বলো। আলম পাস করে কোর্সিন করার জন্য গেছে ঢাকা, ওই যে গেছে। আর এখন যারা আমার ভাই ভুল পথে যারা লিয়ে গেছে, আমার ভাই জানলে তো এ পথের জীবনও গেল না। এখন না জানাতে আমার ভাই যারা ভুল পথে লেগে গেছে, আমরা কি তাকে বিচার চাই? যা এলে যেন কোনো মায়ের থল জান এলে যেন না করা, কারো ভাই জানকে কারো খালি যান না হয় বোনের। কিছুই বুঝিনি বাবা, কিছুই বুঝিনি। বুঝলে কেবল একটা সন্তান বাবা আমার অন্যায় করে। এই বাড়িটা দেখো, এটা খায়রুলদের বাড়ি। ওই যে হলি আর্টিজানে নিহত খায়রুল জঙ্গি, ওদের বাড়ি। আর এই বাড়িটা দেখো, এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া নিহত এক জঙ্গির বাড়ি। অদ্ভুত না? একই দলের রিক্রুটেরা একই সঙ্গে কাজ করত। হঠাৎ করে শনিবারের দিন এটা দেখলাম, দেখে ভাবলাম আমি একটা কত হতে পারবো, কত লজ্জাস্কর একটা পরিস্থিতি।
আগে জঙ্গি তৈরির কারখানা হিসেবে মাদ্রাসাকে ইঙ্গিত করতো সবাই, কিন্তু এখন আর তা বলা যাচ্ছে না। প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা জড়িত হয়ে পড়েছে। তুমি খায়রুলের পরিবারের অবস্থা দেখছো? কি মনে হয় এই ছেলে নাকি 5-6টা খুন করছে? এখানে আমাদের চেকপোস্ট ছিল, পুলিশ চেকপোস্ট। হঠাৎ করে কোন থেকে কি পড়লো আমি তো কিছু বলতে, তখন জঙ্গি আছে, তখন পায়ের জুতা দেখলাম যেন পাও এরকম ঝুলে গেছে, ঝুলে মাটিতে পড়ে আছে, একটু বাজে রয়েছে মনে প্যান্টের না কিসে বুট ছিল, বুট মানে পুড়ে একদম গলে গেছে গা। এরপরে এরকম হাত দিলাম বুকে দিকে যেন ভিজা এরকম আছে, আমার হাতের মানে এরকম দিলাম, চাপ দিলাম, দিকে যেন আমার একটা আঙ্গুল, মাঝখানের আঙ্গুলটা ওইটা খাইটে এরকম পুড়ে গেছে। পড়ে গেলে আমার হাত তো ওইরকম কাঁপতাছে। তারপরে আমি অজ্ঞান হয়ে গেছি, তারপরে অনেক কিছু বলতে পারি না, কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরে আমি দেখি যেন আমি হাসপাতালে। আমার বলতেছে তুমি 9টা বাজে 8টা বাজে ঘুম থেকে উঠো, কারণ আমাদের তো বাচ্চা নাই, রান্না করি নাই, রান্না রেডি করছি, ও আমার ফোন দিয়েছে, ওর সাথে আমি কথা বলতেছি। আমি বলছি ফোনটা রাখে দেও, ও 10 মিনিট কথা বলছে। তখন কথা বলি, সমস্যা কি, ওই যে আমার সাথে শেষ কথা ওর। ও ফোনটা কাইটে দিছে, কাইটে যাওয়ার পরে ধরেন 10 মিনিট পরে আমার এক নাতি ফোন দিছে, বলতেছে আপু আজিমুদ্দি স্কুলে সবুজ বাগ 4 রাস্তার মোড়ে বোমা দিছে। তখন আমি চিৎকারতে বলছি যে তোমার ভাই এই জায়গায় ডিউটি করতেছে। আমি ওর নাম্বারে ফোন দিই, বারবারও আমার ফোন রিসিভ করে না। মানে তখনই আমি শুনছি যে ও মারা গেছে, এর আগে আমি শুনি নাই যে ও মারা গেছে। পরে তো গিয়ে দেখলাম যে ওর খবর। আমার 9 বছর রঙের জীবন জঙ্গি 2 জন এখান থেকে প্রত্যক্ষভাবে আমরা তাদেরকে দেখেছি। তারপরে ওইদিকে আমাদেরকে লক্ষ্য করে এখান থেকে পিস্তল থেকে তারা গুলি ছুটতেছিল। তো আমি নীল পাঞ্জাবি পরা ছিলাম, সিভিলে ডিউটি ছিল আমার। ওইখান থেকে গুলি করে যখন এই কাছাকাছি আসছি, তখন তারা এখান থেকে পিছুটা ওই গলির ভিতরে ঢুকে যায়। যেহেতু ওরা এই গলিতে ঢুকছে, এইখানে একটা ব্যাকআপ পার্টি রাইখা আমরা সামনে যাই। এই পর্যন্ত আসার পরে আমরা তাদের অবস্থানটা আমরা শনাক্ত করতে পারি। আমি এই ড্রাইভে যখন এই বিমের এইখানে আসি, সাথে সাথেই 2টা গুলি করে পরপর, 2টা গুলি আমাকে লক্ষ্য করে একদম করে। আমি একটু ভিতরে ঢুকে যাই, ঢুকে আমি গুলি থেকে রক্ষা পাই এবং পরবর্তীতে আমি 2 রাউন্ড ফায়ার ব্যাক করি। আমার কনস্টেবলরাও ওইখান থেকে 2-3 রাউন্ড ফায়ার ব্যাক করে। তখন একটা মাত্র ভয় ছিল যে এখন যদি কোনো গ্রেনেড মারে, সেক্ষেত্রে হয়তো আমার এত রেঞ্জের ভিতরে আমি যে আমার মানে রক্ত মাংসও মানে পাওয়া যাবে না। ঠিক এই সময়ে একটা গ্রেনেড মারে এখানে, গ্রেনেডটা ওইখানে পড়ার পরে ওই গ্রেনেডটা বিস্ফোরিত হয় না। আমরা যখন তারা ফায়ার করা বন্ধ করে দেয়, তখন আমরাও কিছু সময় ফায়ার অফ করে বসে থাকি। তখন আমি চিন্তা করছি যে উপর থেকে এই বাসার লোকজনে আমাকে ফোনে বলতেছিল যে নিচেই আছে। তারপরে আমি একটা সময় পরে এখান থেকে বের হইয়া ড্রাইভ দিয়ে ওই পর্যন্ত দৌড়তে যাই। সাথে সাথেই ওই জঙ্গি ওইখান থেকে একজন বের হয়ে আসে। ডান হাতে একটা পিস্তল ছিল আর বাম হাতে হলো চাপাতি ছিল। সে আমার দিকে চাপাতি এরকম ঘুরাইতে যাইতেছিল আর আল্লাহ আকবর বলতেছিল। ওই পর্যন্ত যখন গেছে আমি আরও দূরে সরে যাই, মানে ঘুরে যখন আসতে যাই তখন সে এইদিকে চলে আসে থাকি গুলি করে। সে দৌড় দিয়ে ওইদিকে চলে যায়, ওইখানে পড়ে যাওয়ার পরে আমার এখানে থাকা কনস্টেবলরা মুহুর্মুহু ফায়ার করে। আমার ফায়ারের পরে ওখানে সে মারা যায়। এ তো রীতিমতো হিরোইজম। হ্যাঁ,
জঙ্গি দমনে বাংলাদেশের পুলিশ আসলেই হিরোইজম দেখাচ্ছে। পুলিশ সরাসরি ফাইট করে জঙ্গি ধরছে, এমন নজির কিন্তু পৃথিবীতে খুব একটা তুমি পাবে না। শোলাকিয়ায় সরাসরি ফাইট করে পুলিশ জঙ্গি দমন করেছে, জঙ্গিদের ধরেছে, মানব বর্ম হয়ে মুসল্লিদের রক্ষা করেছে। অথচ ঈদের জামাতের মুসল্লিরা কিন্তু একটুও টের পায়নি যে সেখানে জঙ্গি দমন চলছে। জঙ্গি দমনে কিন্তু পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ৭১ যাও না, প্রথম প্রতিরোধ রাজারবাগের পুলিশ। মূলত একই ধরার জন্য আমরা ওখানে অবস্থান করি। তো বাড়িতে থাকে না, আসেও না, মাঝে মধ্যে হঠাৎ করে আসে, চরের মধ্যে থাকতো। তো ওই দিন ২৮ তারিখ মাগরিবের নামাজের পরপরই খবর পাই যে ও আসছে বাড়িতে। রাস্তার মধ্যে আমাদের সাথে ওর ক্রস হয়। ও মনে হয় বুঝতে পারে যে এরা কোনো গোয়েন্দার লোক, সন্দেহ করছে। তখনই ও মেন রাস্তা দিয়ে না যা চিকন জঙ্গলের মধ্যে একটা রাস্তা ছিল, নদীর ওই চরের মধ্যে যাওয়া, ওই দিক যাইতেই আমি পিছন থেকে যা ঝাপটা এইভাবে ধরি, এইভাবে ঝাপটা ধরলেই তখন ওর জ্যাকেটে মনে হয় চাকু ছিল, ওই জ্যাকেট চাকু মারে এখানে সালাম ভাই বলতেছে যে আমাকে স্টেপ করছে। আমি দেখতেছি সে পেটটা ধরে দাঁড়ায় আছে, আমি পিছন থেকে ধরে তাকে ফেলাই দিই, ঝাপটায় ফেলাই দিয়ে নিচে পড়ে যায়। সে পড়ে যাওয়ার পরে আমাকে মাথায় আঘাত মারে। হ্যাঁ, মাথায় আঘাত করে, এই যে এগুলোতে আঘাত করছে, উপরে আঘাত করছে, পিছনে আছে। হ্যাঁ, অনেক স্টেপ ছিল। ওই আমি তাকে ঝাপটায় ধরে রাখছি, ঝাপটা ধরছি, কিন্তু বারবার হ্যান্ডকাপ লাগাতে গেলেও হ্যান্ডকাপ ওই ঝিটকারি দিয়ে ফালা দেয়, অনেক দূরে দেয়, তখন লোকজন জড়ো হয়ে যায়, ওই পাশে লোকজন আসে মানে ছুটে নেওয়ার জন্য। তখন আবার আমি ওটা বলি যে ভাই আমরা গোয়েন্দার লোক, এ তো জিএমবি। তখন ওরা বা আমাদের ব্লাড ট্লাড দেখে ওরা থমকে যায়। না, আমরা একটাই চিন্তা করছি যে আমি তাকে ছাড়বো না, আমি যদি মারাও যাই তবু তাকে আমি ছাড়বো না। ইসলাম ধর্ম শান্তির জায়গা। আমি নামাজ পড়ি, রোজা রাখি, বোরকা পড়ি, ইসলামের আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করি, জানি না কতটুকু পারি। কিন্তু এই ইসলামের দোহাই দিয়ে যারা জঙ্গি হামলা করে, যারা মানুষ হত্যা করে, কেন? জীবনের শুরুটা অনেক আনন্দের শুরু হয়েছিল, কিন্তু জীবন আমার স্বামী তো দেশের জন্য সে প্রাণ উৎসর্গ করেছে, দেশের কাজের জন্য সে জীবন উৎসর্গ করে দিয়েছে। সেও তো ইসলামের বিরোধিতা করেনি, কেন তাকে এভাবে হত্যা করা হলো? কেন হাজার হাজার মানুষ?
5:51 আমাদের অভিযান শুরু হয়েছে। অভিযানের এক পর্যায়ে ওরা দরজা খুলে গুলি করতে করতে পালাতে চেষ্টা করছিল। পুলিশ আগে থেকে অবস্থান নিয়েছে, তখন পুলিশের সাথে গুলি বিনিময় হয়। আমি একটু আগে দেখে আসলাম যে 9 জন জঙ্গি নিহত হয়েছে। কয়েকটা মানুষের জন্য আমাদের ধর্মপ্রাণ মানুষকে এভাবে হেয় করা যাবে না। আর যারা জঙ্গিবাদে বিশ্বাস করে তাদের কোনো ধর্মও নাই, তাদের কোনো সীমানাও নাই। ওই জঙ্গিবাদটাই তাদের ধর্ম, কারণ তারা ভুল পথে যাচ্ছে। আপনি আত্মসমর্পণ করতে চাইলে আত্মসমর্পণ করতে পারেন। আপনি আপনার সন্তান এবং পরিবারবর্গকে নিয়ে আত্মসমর্পণ করুন। আপনার পালাবার কোনো সুযোগ নাই। চারিদিকে পুলিশ ঘেরাও করে রেখেছে আপনাকে বারবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে, আপনি আত্মসমর্পণ করুন। মানে কি? প্রত্যেকটা অপারেশন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে করা হচ্ছে, জনগণের নিরাপত্তা বিধান করে করা হচ্ছে। আপনারা আত্মসমর্পণ করুন। আমি সকালবেলা উঠছি, ঘুমাতে উঠার পর তা শুনছি, শোনার পর তারপরে মানে দেখলাম যে গুলাগুলি আওয়াজ শুনতেছি। রাস্তা থেকে সবাই নেমে যান, রাস্তায় ভিড় জমাবেন না। আমরা কনফাইন করে রেখেছি যাতে তারা পালিয়ে না যেতে পারে, এবং যত রকম ব্যবস্থা নেওয়া দরকার সেক্ষেত্রে সেটা নিচ্ছি আর অ্যাসেস করতেছি আমরা। এইসব জঙ্গিদের বাবা মা কিন্তু জঘন্য কর্মকাণ্ড পছন্দ করে না, মনে প্রাণে ঘৃণা করে। আর তাই পুলিশ এদের কাছে লাশ হস্তান্তর করতে চাইলে তারা লাশ নেয় না, আঞ্জুমানে মফিদুলকে দিয়ে দিতে হয়। জঙ্গি দমনে বাংলাদেশ এখন সারা বিশ্বে একটা রোল মডেল। Interpol has observed with keenness the continued efforts of Bangladesh police in fighting crime and the country's counterterrorism initiatives. পুলিশ একা করতে পারবে না, সবাইকেই এগিয়ে আসতে হবে, সবাইকে সচেতন হতে হবে। বাবা মাকে সচেতন হতে হবে তার সন্তানটা কোথায় যায়, কি করে। বাড়িওয়ালাকে সচেতন হতে হবে সে কার কাছে ভাড়া দিচ্ছে। সমস্ত তথ্য যাচাই বাছাই করাটা খুব বেশি জরুরি।